বিষ্ণুপুর হোটেল থেকে এই মন্দিরগুলো বা যা যা এখানে ঘোরার স্থান রয়েছে সব করে এখন ভিজিট করতে যাচ্ছি। তো চলুন বেরোনো যাক। এখন সময় হয়েছে 9:16। তো মোটামুটি আমি হেঁটে যেহেতু করব তো 4-5 ঘন্টা তো লাগবেই। আমার ফেরার ট্রেন আছে বিকেলবেলা। চলুন বেরোনো যাক। আর আজকের ব্লগ আমি এখান থেকেই শুরু করলাম। চলুন বন্ধুরা, হোটেল থেকে বেরিয়ে আমরা এখন ছিন্নমস্তার মন্দিরের দিকে যাচ্ছি। এই টোটো করে যাচ্ছি, ভাড়া নিল 40 টাকা। চলুন মন্দিরে গিয়ে কথা হচ্ছে। এটা হলো বন্ধুরা ছিন্নমস্তার মন্দির। বন্ধুরা, জীবনদাতা এবং জীবন গ্রহীতা উভয়ের জন্যই এই মন্দির খুবই বিখ্যাত। মেদিনীপুরের গিন পরিবার দ্বারা এই মন্দির নির্মাণ করা হয় 1700 শতকে। তো এই মন্দিরের মধ্যে ছিন্নমস্তার মন্দির রয়েছে, পাশে শিব মূর্তিও রয়েছে, যেটা দেখালাম আমি। তো চলুন এগোনো যাক আগে। তো ছিন্নমস্তা মন্দির থেকে বেরিয়ে আমরা এখন দলমাদল কামান দেখতে এগোচ্ছি। তো রাস্তার দুই পাশে বিভিন্ন দোকান, যদি এখনও খোলেনি সকাল বলে। এখানে বিষ্ণুপুরের টেরাকোটার বিভিন্ন জিনিসে দেখুন, টেরাকোটার বিভিন্ন জিনিস পাওয়া যায়। 1742 সালে রাজা গোপাল সিংয়ের নির্দেশে প্রায় 1,25,000 টাকা ব্যয় এই কামান বানানো হয়। এই কামান যিনি বানান সেই কামারের নাম ছিল জগন্নাথ কর্মকার। এই জগন্নাথ কর্মকার এই কামানটি নির্মাণ করেন। তখনকার দিনে প্রায় 1 লাখ টাকার ওপর খরচা করে এই কামান নির্মাণ করা হয়। এই সেই কামান বিষ্ণুপুরের অন্যতম ঐতিহ্যবাহী অংশ। থেকে নন্দলাল মন্দির, এটাই। আমি কাছে গিয়ে আরও ডিটেলস বলছি, আগে দূর থেকে একবার দেখে নিই মন্দিরটা। একটি বর্গাকার ভূমি এবং একটি বাঁকা ছাদের উপর এই মন্দির নির্মাণ করা হয় এবং 1858 সালে এই মনুমেন্ট আর্কিওলজিক্যাল সাইট হিসেবে ঘোষণা করা হয় ভারতীয় আইন অনুসারে, এবং 2010 অনুযায়ী রাষ্ট্রীয় মহত্বপূর্ণ স্মারক হিসাবে এটিকে ঘোষণা করা হয়। দেখুন এখানে ভারত সরকার নির্মিত বিভিন্ন অংশ দেওয়া রয়েছে। বিষ্ণুপুরের যে টেরাকোটা, তার প্রথম নিদর্শন কিন্তু এখান থেকেই আমরা পেয়ে গেলাম। এই টেরাকোটা। চলুন এগোনো যাক মন্দিরের সামনের দিকে। বন্ধুরা, হোটেল থেকে যদি আপনারা একবার ছিন্নমস্তার মন্দির এসে যান, তো রাস্তাতেই আপনারা অনেকগুলো মন্দির একসাথে এখানে কিন্তু পায়ে হেঁটে দর্শন করতে পারবেন। তো আমি হোটেল থেকে টোটো ভাড়া করে এলাম ছিন্নমস্তার মন্দির, ওর পাশেই দলমাদল কামান। তারপরে এর আগে নন্দলাল মন্দির দেখলাম, এবার রাধা বিনোদ মন্দির আমি যাচ্ছি। সব পাশাপাশি, যে হাঁটাতে এবং মন্দিরের ওখানে ম্যাপ আছে, ছাড়া লোকাল মানুষ যথেষ্ট পরিমাণে হেল্প করছে বলতে। এখন রাধা বিনোদ মন্দিরের দিকে যাচ্ছি, যেটি 1659 সালে রাধা বিনোদ সিংয়ের স্ত্রী দ্বারা নির্মিত হয়েছিল এই সেই মন্দির। চলুন এগোনো যাক এই মন্দিরের দিকে। এই হলো এন্ট্রেন্স রাধা বিনোদ মন্দির। মানে আগেরটা নন্দলাল মন্দির এবং এই মন্দির দুটোই একই স্ট্রাকচারে গঠিত, প্রায় গম্বুজাকৃতি। দেখুন টেরাকোটা, বিষ্ণুপুরের যে টেরাকোটা তার অন্যতম আর এক নিদর্শন।
এই মন্দির। বন্ধুরা এই যে এন্ট্রেন্সে দেখতে পাচ্ছি এটা হলো রাধা গোবিন্দ মন্দির। এই রাধা গোবিন্দ মন্দির থেকে বেরিয়েই ঠিক পার হয়েই বাঁদিকেই পড়ে যাচ্ছে রাধা মাধব এবং কালাচাঁদ মন্দির, পরপর দুটোই আছে। তো আমি এগিয়ে যাচ্ছি এই মন্দিরের দিকে, দেখা যাক। এই যে বাইরে থেকে পায়ে হেঁটেই বিষ্ণুপুরের মন্দিরগুলো প্রায় সব কটাই দর্শন করা সম্ভব। তো সেটাই আমি দেখাবো আজকের ব্লগে পুরো। বন্ধুরা রাধা মাধব এবং কালীচাঁদ মন্দির দুটোই কিন্তু একই জায়গায় অবস্থিত। এই হলো এন্ট্রেন্স। এই দেখুন যে বাঁদিকে এটা রাধা মাধব, সামনে পড়বে কালাচাঁদ মন্দির। এখানে সাধারণত এই যে কটা মন্দির দেখলাম ছিন্নমস্তারের পর, তো কোনোটাতেই কোনো মূর্তি কিন্তু নেই। তো এগুলো হলো আমাদের আর্কিওলজিক্যাল অংশ বা হ্যাঁ। বন্ধুরা রাধা মাধব মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা রয়েছে, যে রাস্তা দিয়ে এলাম, সেই রাস্তা ধরে আরেকটু এগোলেই পড়বে এই কালাচাঁদ মন্দির। এই মন্দিরটি 1656 সালে মহারাজ রঘুনাথ সিংহ নির্মাণ করে। এটি মাকড়া পাথরের বাংলার চালের একরত্ব বিশিষ্ট মন্দির। এই মন্দিরের গায়ে বিভিন্ন পাথর খোদাই করে বিভিন্ন প্রাচীন মূর্তি খোদাই করা রয়েছে। এই যে মাঠটা দেখছেন এটা হলো পোড়ামাটির হাট। এখানে হাট বসে, যদিও হাটটা শনি আর রোববারই বসে, অন্য দিন নয়। তো আজকে যেহেতু বুধবার তো বসেনি, এই যে ভেতরে হাট বসে। আমার পিছনে এই যে 3টা মন্দির রয়েছে, এই 3টা মন্দিরই হলো একত্রে জোড় মন্দির। তো 1726 সালে মল্লরাজ রাজা কৃষ্ণ সিংহ এই মন্দির স্থাপন করেন। আমি আগেই আপনাকে ভেতরে মন্দিরের অবস্থানটা দেখালাম। তো মন্দিরের ভেতর হয়তো কিছু রেস্ট্রিকশন রয়েছে, তাই জন্য ভিডিওগ্রাফিতে অ্যালাউ তেমন দিচ্ছে না, তাই জন্য বাইরে এসেই আমি ইনফরমেশনগুলো দিলাম। বন্ধুরা একটা ইনফরমেশন আমি জানিয়ে দিই, আমি পোড়ামাটির যে হাটটা দেখালাম একটু আগে, এই পোড়ামাটির হাটের মধ্যে দিয়েই কিন্তু এই জোড় মন্দির আসা যায়। আমি এগিয়ে গেছিলাম, তো একটা ছোট্ট গলি দিয়ে ঢুকলাম। তো আপনারা কিন্তু মানে এই ভুলটা করবেন না যেটা আমি করে ফেলেছি, সেটা হলো এগিয়ে গেছিলাম। বন্ধুরা জোড় মন্দির দিয়ে আমরা গুগল ম্যাপে আপনারা মেনে নিতে পারে, ওখান থেকে 10 মিনিটের মতো হাঁটা পথ রাসমঞ্চ। তো 10 মিনিট যদি না হাঁটতে চান তাহলে টোটো নিয়ে নিতে পারেন, 20 টাকা মতো ভাড়া নিচ্ছে। আমি হেঁটেই আসছি, 10 মিনিট তো হাঁটা সম্ভবই, যেহেতু পুরোটা হেঁটে করবো বলেছি। 10 মিনিট এই আমরা রাসমঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি, চলুন এখানে যাক। এই হলো বন্ধুরা রাসমঞ্চ বিষ্ণুপুর, টেরাকোটার এক অপূর্ব নিদর্শন। এই সিঁড়ি দিয়ে আমরা উঠে রাসমঞ্চ। তো এখানে আমাদের টিকিট কেটে প্রবেশ করতে হয়েছে, টিকিট মূল্য 25, এবং এই টিকিটেই আপনি জোড় বাংলা আর একটা কি মন্দির বললো, দুটো মন্দিরে এই টিকিট দেখালেই হয়ে যাবে। তো রাসমঞ্চ সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের জানিয়ে রাখি। মহারাজা বীরাহসি রাসমঞ্চ অভিনব শৈলের স্থাপত্যটি আনুমানিক ইংরেজ আমল 1600 খ্রিস্টাব্দে স্থাপন করা হয়। পিরামিডকৃত সৌধটি বাংলার আর কোথাও এরকম রাসমঞ্চ আপনি দেখতে পাবেন না। বর্তমানকালে এই বিশাল সৌধটির মাথা উঁচু করে বিষ্ণুপুর মল্ল রাজার গৌরব অধ্যায় বর্ণনা বা বর্ণিত রয়েছে। তো এটি পর্যটকদের কাছে অন্যতম একটি আকর্ষণীয় স্থান। রাসমঞ্চের ভেতরে বিভিন্ন কার্যকলাপ দেখা যাচ্ছে।
তো কালাচাঁদ মন্দির বাদে আমাকে এখন অবধি কোথাও ভিডিও নিয়ে আপত্তি করেনি। রাসমঞ্চে আমি ভিডিও করতেই পারছি, জানি না ওখানে কি হয়েছে। বসে আছে রাসমঞ্চের বাইরে মাঠে খেলাও চলছে, আর এই আমাদের জাতীয় পতাকা। বন্ধুরা, রাসমঞ্চ থেকে বেরিয়ে আমরা বাঁদিগতকে টান দিই, যে কোনো একদিক দিয়ে আপনারা যেতে পারে। এরপরে নিমাই মন্দির, জোর মন্দির যেগুলো আছে সেগুলোর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই যে টেরাকোটার ছোট্ট বাড়ি মতো বা মন্দির যাই বলুন, যেটা দেখা যাচ্ছে সেটাকে গুমঘর বলে। এই গুমঘর নিয়ে নানা মুনির নানা মত এখানে প্রচলন রয়েছে দেখছিলাম। তো যে মতগুলো রয়েছে সেটাকে কেউ বলে এটা রাজাদের শস্যগার, কেউ বলে এটা হত্যাকূপ, মানে হত্যা করে এখানে রেখে দেওয়া হতো। এটা তো ঢোকার কোনো পথ আমি দেখতে পেলাম না, তো বাইরে থেকেই দেখাচ্ছে এটাকে গুমঘর। গুমঘরের ঠিক অপোজিটে একটা গলি ঢুকে যাচ্ছে, সেই গলি দিয়ে আমরা এখন পঞ্চচূড়ো বা শ্যামরাই মন্দির গিয়েছি। বন্ধুরা, 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ এই শ্যামরাই মন্দির স্থাপন করে। তো এই মন্দিরের যে অংশ গায়ে, এইখানে দেখুন এই যে অংশগুলো রয়েছে, এখানে মহাভারত, রামায়ণ এবং শ্রীকৃষ্ণ লীলা যে হয় তার বিভিন্ন অংশ কিন্তু দেখুন এই গায়ে কিন্তু অঙ্কন করা রয়েছে। তো এইখানে দেখুন ইয়ে রয়েছে সামনে এই মন্দিরে, ওখানে উঠতে বারণ করলো, এই যে গেট মতো করে রয়েছে, এখানে ওঠা বারণ। তো বেশ সুন্দর মন্দির এবং অপরূপ এই টেরাকোটা মন্দির কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ধারক এবং বাহক, তো সেটাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদেরই। তো প্লিজ এখানে এসে কোনো রকমভাবে কোনো দাগ দুগ দেবেন না মন্দিরের গায়ে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই হলো চোরবাংলা মন্দির। এই মন্দিরের গায়ে দেখুন বিভিন্ন রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণ লীলার বিভিন্ন স্থাপত্য কিন্তু এই মন্দিরে রয়েছে। তো এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল 1655 সালে মল্লরাজ কৃষ্ণচন্দ্র সিংহের দ্বারা। এছাড়াও এই মন্দিরের আপনারা প্রাচীন যে টেরাকোটা তার নির্মাণ কিন্তু আপনারা দেখতে পাবেন, দেখুন টেরাকোটা। তো মন্দিরপুর বিষ্ণুপুরকে কেন যে টেরাকোটার মন্দির বলে সেটা কিন্তু এখানে না এলে আপনারা এবং নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। তো এই যে মন্দিরের অংশ, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই হলো চোরবাংলা মন্দির। এই মন্দিরের গায়ে দেখুন বিভিন্ন রামায়ণ, মহাভারত এবং কৃষ্ণ লীলার বিভিন্ন স্থাপত্য কিন্তু এই মন্দিরে রয়েছে। তো এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল 1655 সালে মল্লরাজ কৃষ্ণচন্দ্র সিংহের দ্বারা। এছাড়াও এই মন্দিরের আপনারা প্রাচীন যে টেরাকোটা তার নির্মাণ কিন্তু আপনারা দেখতে পাবেন, দেখুন টেরাকোটা। তো বিষ্ণুপুরকে কেন যে টেরাকোটার মন্দির বলে সেটা কিন্তু এখানে না এলে আপনারা এবং নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। তো এই যে মন্দিরের অংশ, এখানে ভিডিওগ্রাফিতে অ্যালাউ করছে না, এই কারণ এখানে বিভিন্ন মানুষ এসে মন্দিরের গায়ে দাগ দুগ করছে, প্লাস রিল করে ছেড়ে দিচ্ছে, যেটা হয়তো আমাদের ঐতিহ্যকে নষ্ট করছে। সেই জন্য এনারা রিল করার দরুন
ভিডিও করতে অ্যালাউ করছিলেন না। আমি যেহেতু বললাম যে আমি ভিডিও করব ব্লগের জন্য, তো তাই জন্য আমি পারমিশন পেয়েছি, তাই জন্য আমি ভিডিও করছি মন্দিরের ভেতর। তো আমি বলবো যারা রিল করছেন বা মন্দিরে এরকম দাগদুগ করবেন না। এটা তো আমাদেরই ঐতিহ্য, তো আমরাই যদি এটাকে না বাঁচাই তো কে বাঁচাবে? বন্ধুরা, এই হলো জোড়া বাংলা মন্দির। তো এই মন্দিরের ঠিক বেরোলেই একই রাস্তা, দেখুন এই যে রাস্তা, এইটা হলো রাধেশ্যাম মন্দির। এই রাধেশ্যাম মন্দির 1758 সালে চৈতন্য সিংহের রাজা নির্মাণ করেন। এই যে রাধেশ্যাম মন্দির। মাঝখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই হলো অবিভক্ত বাংলার সর্বপ্রাচীন দুর্গা মন্দির। দেখুন এই যে দুর্গা মন্দির, এই দুর্গা মন্দিরে প্রায় 15 দিন ধরে পুজো চলে এবং এই মন্দিরে যে মূর্তি রয়েছে সেটি কিন্তু ভাসান হয় না, মন্দিরেই অবস্থান করে। যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটার নাম হলো রাধা লাল জিও মন্দির। এই হলো মন্দিরের প্রবেশদ্বার। আর এই মন্দিরটি 1658 খ্রিস্টাব্দে মল্লরাজ বীর সিংহদেও চুন আর সুরকির মাধ্যমে এই মন্দির নির্মাণ করে। এটা কিন্তু মন্দিরটা চুন আর সুরকি দিয়ে নির্মাণ করা। বড় পাথর বিষ্ণুপুর রাজদরবারের তোরণ বলে একে। আর ঠিক এই পাথর দরজার অপোজিটে এটা, এই যে তোরণটা দেখতে পাচ্ছেন, এটা হলো ছোট পাথর দরজা। ছোট পাথর দরজা। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। বন্ধুরা, সামনে যেই অত্যাশ্চর্য মন্দির টাইপের জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা রথ, যেটি মাকড়া পাথরের তৈরি। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে এই রথ তৈরি হয় এবং এই রথের চাকাও কিন্তু মাকড়া পাথর দিয়ে তৈরি। বন্ধুরা, এই যে পাথরটা দেখছেন, এটা কিন্তু বিষ্ণুপুরের রাজদরবারের স্ট্রাকচার। বন্ধুরা, এই যে মন্দির, মদন মোহন মন্দির, এর প্রবেশ পথ। 1694 খ্রিস্টাব্দ মহারাজা দুর্জন সিং এই মদনমোহন মন্দির প্রতিষ্ঠা করেন। তার জীবনের অন্যতম কৃতিত্ব হলো এই মন্দির প্রতিষ্ঠা। বিষ্ণুপুরের যে ঐতিহ্যমণ্ডিত টেরাকোটা মন্দিরগুলি আছে, তার মধ্যে এটি কিন্তু অন্যতম। এই মন্দিরের গায়ে অপূর্ব টেরাকোটার সম্ভার আপনারা দেখতে পাবেন। এই মন্দিরে কৃষ্ণলীলা, নৌকাবিলাস, যুদ্ধর দৃশ্য, বিভিন্ন যে রূপ রয়েছে সেগুলি এই মন্দিরের গায়ে তুলে ধরা হয়েছে। এই মন্দিরটা দীর্ঘ সময় ধরে মদনমোহনের নিত্য সেবা, পুজো, রাস ইত্যাদি করে থাকে। বন্ধুরা, এই যে মূর্তিটা দেখতে পাচ্ছেন রাধা আর কৃষ্ণ, এটা কিন্তু মদনমোহন মন্দিরে পূজিত হয়। এই প্রথম আমরা কোনো ঠাকুর কোনো মন্দিরে দেখলাম। বন্ধুরা, মদনমোহন মন্দিরের ঠিক বাইরেই এই দোকানগুলো অবস্থিত। এখান থেকে আপনারা বিষ্ণুপুরের বিভিন্ন স্ট্রাকচার বা মন্দিরের ছোট ছোট নিদর্শন কিনে নিয়ে যেতে পারে। তো আমি কিছু কিনিনি। আর এখান থেকেই জানিয়ে রাখি, আমি আজকের ঘোরা কমপ্লিট করে টোটো ধরে স্টেশনের উদ্দেশ্যে এবার রওনা হব। বন্ধুরা, জানিয়ে রাখি, মদনমোহন মন্দির থেকে আমাকে 50 টাকা টোটো ভাড়া দিয়ে স্টেশন এলাম। মোটামুটি 15 মিনিট মতো সময় লাগলো। এখানে বাইরে হোটেল আছে,
60 টাকা 70 টাকা থেকে খাবার শুরু। আমি ওখান থেকে 70 টাকা দিয়ে ডিম ভাত খেয়ে এবার আমি স্টেশনে এলাম। বেশ ভালোই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। বন্ধুরা, এই হলো আমাদের ট্রেন আরণ্যক এক্সপ্রেস। এই ট্রেনে করেই আমি আজকে বাড়ি ফিরছি সাঁতরাগাছি থেকে আবার ট্রেন পাল্টে হাওড়া। তো এই হলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।